সামাদ বাচ্চু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আপনি একটি গুরুতর প্রসঙ্গ উত্থাপন করলেন যে 72 বছরের নিচে যদি উপরে যদি কেউ থাকে তিনি সরকার প্রধান হতে পারবেন না তত্ত্বাবধায়ক সরকারের, এবং সেটি হচ্ছে নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার কমিটির রিপোর্ট। তাহলে এটাকে সূত্র ধরে একটু আসতে চাই, সাইফুর রহমান তপন, আসলে কি এই ধরনের এই সরকারের অধীনে অর্থাৎ ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে না, এনার পরে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসবে, সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী তারপর নির্বাচন হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কি এই মুহূর্তে আছে? এই সরকার তো আমাদের সুপ্রিম কোর্টের এক ধরনের বৈধতা নিয়ে অনুমোদন নিয়ে আছে, এবং সবচেয়ে বড় বেশি ব্যাপারে যে এই সরকার হচ্ছে গণঅভ্যুত্থান জাত সরকার, মানে জনগণের অভিপ্রায় থেকে উৎপন্ন একটি সরকার। ফলে তার লেজিটিমেসি নিয়ে কোনো এই ধরনের প্রশ্ন 6 মাস পরে করাটা একটা অবান্তর কেউ কেউ বলছেন। না, আমি দেখেছি যে বিএনপির আমি যে স্ট্যান্ডিং কমিটির বৈঠকের কথা বললাম, সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচনের জন্য তাদের যে চাপ, সেই চাপটা তারা বাড়াবে, কিন্তু তারপরও তারা এখনই বলবে না যে এই সরকারের অধীনে নির্বাচন করব না। তারা এখনো বলছে যে এই সরকারই নির্বাচন করুক, কিন্তু তার জন্য কতগুলো যে লক্ষণ, অর্থাৎ নিরপেক্ষতার যে লক্ষণ, সেগুলো তাদেরকে স্পষ্ট করতে হবে। এটা হলো বিএনপির শর্ত। এবং আপনি হয়তো দেখেছেন, আজকে আমি একটা সাক্ষাৎকার নিয়েছিলাম সাইফুল হক সাহেব, তিনি বিএনপির সাথে যে অ্যালায়েন্সে যে যুক্ত গণতন্ত্র মঞ্চ, এটার এক অন্যতম নেতা, তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা এখনো মনে করি যে ইউনূস সাহেব নির্বাচন করতে পারেন যদি তিনি তার যে নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নগুলো যদি পরিষ্কার করেন। তাহলে বুঝুন এবার বিষয়টা শর্তাধীনে চলে গেছে, শর্তাধীন হয়ে পড়েছে, কিন্তু উনি ইলেকশন করাতে পারবেন কি পারবেন না, এটা শর্তাধীন হয়ে গেছে। এবং আমার ধারণা যে এখানে এই যে বিশেষ করে ছাত্রদের তরফ থেকে এবং ছাত্রদেরকে যারা মদত দিচ্ছে, যে মহল, রাজনৈতিক মহলটা ছাত্রদেরকে মদত দিচ্ছে, যেটা বিএনপিরও আশঙ্কা, এরা এত সহজে তো আর এরা ক্ষান্ত হবে না। এরা এদের যে সুপ্রিমেসি বা এদের যে আধিপত্য, সে আধিপত্য প্রতিষ্ঠার জন্য এরা চেষ্টা চালিয়েই যাবে। তো চালালে যেটা হবে সেটা হলো যে তখন এই সরকারের এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই, তখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা উঠতে পারে। এটা কিন্তু বিএনপিও মনে করছে, এবং আমি যে সাইফুল হক সাহেবের কথা বললাম তিনিও মনে করছেন যে এটা কিন্তু উঠতে পারে। ফলে আমরা উড়িয়ে দিতে পারি না যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা যে জোরালো হচ্ছে না, আমরা এটা উড়িয়ে দিতে পারি না সেটা। কারণ এটা যতই আপনি বলুন যে গণ অভ্যুত্থানের যে মানুষের অভিপ্রায় হিসেবে 6 মাস পরে এটা বিষয়টা এখন সেইভাবে নাই। আরেকটা কথা আপনাকে বলি, পৃথিবীর যে কোনো জায়গায় যখন অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে, সে বিপ্লবের ইমিডিয়েট পর ওই সরকার তার বৈধতা মানে গণভোট করেছে অথবা কোনো ভোট করেছে, ভোট করে বৈধতা এস্টাবলিশ করেছে। কারণ গণ অভ্যুত্থান হলো একটা সরকারকে সরানোর বৈধতা। গণ অভ্যুত্থান যে জনগণ বলছে যে আমরা তোমাকে চাই না, কিন্তু জনগণ কিন্তু বলে নাই যে আমরা তোমাকে চাই। এইটা কিন্তু বলতে হবে। এটা কিসের মাধ্যমে বলবে? আপনি কি জনগণের মতামত নিয়েছেন? আপনি বলেন। আমি মাহমুদুর মান্নার সাক্ষাৎকার নিয়েছি, আমি হাসনাত কাইমের সাক্ষাৎকার নিয়েছি, এবং আগামীকাল আমি বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন সিনিয়র মেম্বারের সাক্ষাৎকার। আমি যাদের সাথে কথা হয়েছে এ পর্যন্ত রাজনৈতিক নেতা, তারা প্রত্যেকে বলছে আমাদের কোনো কনসেন্ট নেওয়া হয়নি, এটা সম্পূর্ণই ছাত্রদের সরকার। তাহলে জনগণের ইচ্ছা আপনি কোথায় দেখলেন? জনগণ কোথায় বলল? জনগণ বলেছে যে শেখ হাসিনা থাকবে না, কিন্তু জনগণ বলেনি যে মিস্টার এ অথবা মিস্টার বি সরকার গঠন করবে। তাহলে এটার জন্য দরকার ছিল কি ইমিডিয়েট একটা ইলেকশনের দরকার। তপনদা, আপনি বিএনপি যখন এই সরকার যখন গঠন করা হলো তখন তো আমরা সেই প্রক্রিয়ায় জামাত, বিএনপি, অপরাপর রাজনৈতিক দলগুলো উপস্থিতি আমরা দেখেছি সেই বৈঠকগুলোতে, এবং আমরা দেখেছি এই সরকারকে বলা হয়েছে যে সকল দলের সমর্থিত সরকার। বিএনপি কথা বলেছে যে ইউনূস সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই অভ্যুত্থান ব্যর্থ হবে, ইউনূস সরকারকে কখনো ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারা সে কথা কিন্তু এখনো বলছে। তাহলে কেন এই সরকারকে আমরা কেবলমাত্র ছাত্রদের সরকার বলবো?
আমি বলি, তারা যেটা বলেছেন, তারা বলেছেন যে যেহেতু ছাত্ররা সামনে ছিল, ফলে ছাত্রদের ইচ্ছাটাকে তারা মূল্য দিয়েছেন। কথাটা খেয়াল করুন আপনি। তারা বলেছেন, এই সমস্ত নেতারা বলেছে যে ছাত্রদের ইচ্ছাটাকে তারা মূল্য দিয়েছেন। তার মানে এই না যে তাদের পরামর্শক্রমে সরকার ঠিক হয়েছে। দ্বিতীয়ত হলো যে তারা নৈরাজ্য চাননি, তারা কনফ্লিক্ট চাননি। যেহেতু একটা প্রতিষ্ঠিত সরকারকে তারা সরিয়েছেন, সেই সরকারের দল আছে, সেই সরকারের অসংখ্য সাপোর্টার এই দেশে আছে। ফলে যে কোনো বিভাজন ওই শক্তিটাকে আবার জাগিয়ে দিতে পারে, অর্থাৎ আওয়ামী লীগকে জাগিয়ে দিতে পারে। ফলে তারা বৃহত্তর স্বার্থে তারা এই সরকারকে সমর্থন দিয়েছেন। এখনো তারা বলছেন যে আমরা সমর্থন দিচ্ছি এই জন্য যে আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চাই। ফলে এই জন্য তারা বলছে যে আমরা যত অল্প সময়, স্বল্প সময় সম্ভব নির্বাচন চাই, এই কথাটা তারা বলছে। আর যেখানে ছাত্ররা বলছে যে না, আমরা দীর্ঘ সময়ের জন্য জনগণ, এটা ভুল কথা। এটা কোনোভাবেই অনুমোদিত না। কোন দেশে এই আপনি যে উদাহরণ দেখাতে পারবেন না। সংস্কার নিয়ে যে আমরা অবস্থাটা দেখছি, যে সংস্কার এতগুলো কমিটি গঠন করা হলো, বলা হচ্ছে যে সংস্কার ছাড়া নির্বাচন হলে আমরা সেই জেলাও সেই কদু সেই সিস্টেমে আমরা ফিরে যাবো, আবার ফেসিবাদ জেকে বসবে। তো সেই জায়গা থেকে জনগণের স্পৃহা, আকাঙ্ক্ষা যে একটি সংস্কার হোক, একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, জবাবদিহিতা আসুক, প্রশাসন আরো জনবান্ধব হয়ে উঠুক। তো এই কথাগুলো তো বিএনপিকে সেভাবে আমরা বলতে শুনছি না, তারা শুধু নির্বাচনের কথা বলছে। ছাত্ররা কিন্তু অভিযোগ করছে, বা আমরা জামাতেও কিন্তু বলছি যে আগে মিনিংফুল সংস্কার হোক, তারপর নির্বাচন। না, সেটাই বলছি। এই যে সংস্কার নিয়ে কথা হচ্ছে না, এখন ধরেন যে কি সংস্কার হবে, কোন কোন খাতে সংস্কার হবে, এই সিদ্ধান্তটা কারা নেবে? জনগণ কোথায় বলেছে? এটা কি গ্রিক রাষ্ট্র, ওই যে গ্রিক যে সিটি স্টেট ছিল, যেখানে একটা মাঠের মধ্যে নগরের যারা গুরুত্বপূর্ণ লোকরা ছিল সমবেত হতেন, সমবেত হলে তার সম্মতি দিতেন? এইরকম কিছু তো হয় নাই এখানে। আপনি যখন শহীদ মিনার সমাবেশ করেছেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে এসেছে, সেখানে কি আপনি মানুষের সামনে এই প্রস্তাবগুলো দিয়েছেন যে আমরা এই এই খাতে সংস্কার করব? জনগণ হাত তুলে বলেছে? জনগণ হাত তুলে বলে নাই। তো ফলে সব সব কাজেই কিন্তু গণতন্ত্রের নিয়ম হলো সব কাজেই জনগণের সম্মতিটা খুব গুরুত্বপূর্ণ। তো এটাই কিন্তু আমি শুনছি। আমি কিন্তু বিএনপির নেতাদের বক্তব্যকে যেভাবে পাঠ করছি, আমি তাদের যে অন্য যে গণঅভ্যুত্থানের অন্য মিত্রদের বক্তব্যকে যেভাবে পাঠ করছি, সেটা হলো কি, সেটা হলো একটা নির্বাচিত সরকারই কেবল কোনটা সংস্কার হবে কোনটা সংস্কার হবে না ওইটা ডিসাইড করতে পারে। যে কারণে তারা বলছেন যে এই সরকারের দায়িত্ব কি সুপারিশ করা। আপনি খেয়াল করবেন, সুপারিশ করা আর নির্বাচনের জন্য প্রয়োজনীয় কিছু আইনগত পদক্ষেপ নেওয়া, যেটা যে কোনো সরকারই নেয়, যে কোনো তত্ত্বাবধায়ক, অতীতের যে কোনো তত্ত্বাবধায়ক সরকার নিয়েছে। 3 মাসের জন্য যে সরকার আসতো, সেই সরকার কিন্তু প্রশাসনের রদবদল করতো, ঠিক আছে, পুলিশের রদবদল সেটি করতো। তো স্বাভাবিক পরিস্থিতিতে, স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে। কিন্তু 5ই আগস্টের এই ধরনের একটি গণঅভ্যুত্থান হওয়ার পরে যে দেশের রাজনৈতিক পরিস্থিতির যে সিনারিও, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আসলে সংস্কারটাই দরকার। খুব স্বাভাবিক প্রক্রিয়া, একটি তত্ত্বাবধায়ক সরকার না। বলা হচ্ছে ডক্টর ইউনূস কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া সরকার না, এটি রাজনৈতিক সংগ্রামের ফসল। না দেখুন, আপনি ভোটে দিয়ে দেখুন। আমি বলছি যে এই যে আপনি বহু দেশে, পৃথিবীর বহু দেশে আছে গণতান্ত্রিক দেশগুলোতে, আপনি দেখবেন মেজর ডিসিশনের ক্ষেত্রে ব্যালটে সেটা লেখা থাকে যে আপনি জানেন যে প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে না 5 বছর, ব্যালটে এটা লেখা থাকে। জনগণের সম্মতি নেওয়া হয় তারা, এবং প্রেসিডেন্ট 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না, এটা কিন্তু জনগণের সম্মতি নেওয়া হয়। এটা আপনারা কয়েকজন বসে, লোকজন বসে এটা ডিসাইড করে দিলেন। ইভেন পার্লামেন্টও এটা, এই ডিসিশনটা হয় না। গণতন্ত্রে, বৃহত্তর গণতন্ত্রে এটা হয় না। ঠিক আছে, প্রেসিডেন্ট হিসেবে আমাকে সমর্থন করছেন বা করছেন কিনা, আমরা তো হানা ভোট বাংলাদেশে দেখেছি। ধন্যবাদ, অন্য সময় কথা বলবো। তখন আপনাকে অসংখ্য ধন্যবাদ।